মুক্তিযুদ্ধের কিন্তু দুটা পার্ট আছে এই ইতিহাসে। একটা হলো রাজনৈতিক পার্ট আর একটা হলো সামরিক অংশ। ভারত কিন্তু 25শে মার্চ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত কোন রকম অস্ত্র দিয়ে সাহায্য করে না, একটা অস্ত্রও দেয় নাই তারা। 73-তে মুজিব বাহিনীকে কিন্তু রক্ষী বাহিনীতে পরিণত করলো এবং রক্ষী বাহিনীকে ইকুইপ করা হলো। ভারত কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের প্রথম থেকেই কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের ভেতরে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছিল তাদের ভিত্তি কিন্তু বিভেদ ঘটানোর জন্য রাইট ফ্রম দি বিগিনিং তারা এই চেষ্টাটা করছিল। এবং আপনারা যদি মুক্তিযুদ্ধের ইতিহাসের পেছনের অংশটা দেখেন, আপনি মুক্তিযুদ্ধের কিন্তু দুটা পার্ট আছে এই ইতিহাসে। একটা হলো রাজনৈতিক পার্ট আর একটা হলো সামরিক অংশ। তো সামরিক যে যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু প্রাইমারিলি সেটা ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে অফিসাররা ছিল তারাই মূলত ছিল নিউক্লিয়াস, এবং তারা এই দেশের ইপিআর পুলিশ বাহিনী তাদেরকে একত্র করে এবং তারা পাকিস্তানিদের কাছ থেকে যে অস্ত্রপাতি তারা ছিনিয়ে নিয়েছিল সেগুলি দিয়ে কিন্তু তারা যুদ্ধ শুরু করে 25শে মার্চ থেকে। এই যুদ্ধটা কিন্তু সামরিক অংশ। এর রাজনৈতিক অংশটা যেটা সেটা ছিল আমাদের মুজিবনগর সরকার, যেটা 17 এপ্রিল গঠিত হয়েছে। তার আগে রাজনৈতিক নেতৃবৃন্দ জনাব তাজউদ্দিনের নেতৃত্বে ওপারে চলে গেলেন। তারা একটা কলকাতায় একটা অস্থায়ী বাংলাদেশ সরকারের একটা সদর দপ্তর করলেন এবং সেখান থেকে কিন্তু জনাব তাজউদ্দিন সাহেব এই মুক্তিযুদ্ধটা পরিচালনা করেছে। তো মুক্তিযুদ্ধের শুরুতেই কিন্তু এই সামরিক যে অফিসারগুলি ছিল তাদের অধীনে যে যুদ্ধটা পরিচালিত হচ্ছে এটা কিন্তু ভারতীয়রা খুব একটা পছন্দ করে নাই। তারা চেয়েছিল একটা রাজনৈতিক বাহিনী যেন তারা তৈরি করতে পারে যারা এই মিলিটারি ক্যাম্পেইনটা চালু করবে। একটা জিনিস মনে রাখা দরকার, ভারত কিন্তু 25শে মার্চ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত কোন রকম অস্ত্র দিয়ে সাহায্য করে নাই, একটা অস্ত্রও দেয় নাই তারা, একটা গুলিও তারা দেয় নাই। এই সব পুরো যুদ্ধটা 25শে মার্চ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত অথবা আগস্টের এন্ড পর্যন্ত কিন্তু কমপ্লিটলি এটা যেটা উদ্ধারকৃত অস্ত্র সেটা দিয়ে কিন্তু করা হয়েছিল। এবং এটা যারা মুক্তিযুদ্ধ সেক্টর কমান্ডাররা আছে, যারা এই মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করার জন্য দায়িত্বে ছিল, তারা কিন্তু এটা খুব তাদের বিভিন্ন বই টইতে কিন্তু তারা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু তারা বর্ণনা করেছে। এবং ভারত আগস্টের পরে যে অস্ত্রগুলি দিয়েছিল সেগুলি হলো অচল অস্ত্র, যেগুলি দিয়ে কোনো কাজ করা যেত না। এমনকি যে প্রথম বাংলাদেশের যে প্রথম মুক্তিযোদ্ধারা যে ব্রিগেড লেভেলের যে অ্যাটাকটা করেছিল কামালপুরে, যেটা হয়েছিল সেক্টর মানে জিয়াউর রহমানের আন্ডারে জেড ফোর্সের যে ব্যাটালিয়নটা, যে ব্রিগেডটা, অ্যাকচুয়ালি জেড ফোর্সটা ছিল একটা ব্রিগেড সাইজ ফোর্স, যে অ্যাটাকটা প্রথম কামালপুরে হয় সেখানে যে ভারতের যে সিগন্যাল সেটগুলি দিয়েছিল সেই সিগন্যাল সেটগুলি অন করার সাথে সাথেই সবগুলো অকেজ হয়ে গেছে। এবং এটা নিয়ে জিয়াউর রহমান অনেক ওই ওই যে ভারতের যে ডিফ কমান্ডার ছিল তার সাথে খুব চিৎকার চেঁচামেচি করছে যে তোমরা কি জিনিস দিছো আমাকে, এগুলো কিন্তু চলে না। তো এইটা হলো চলে। কিন্তু ভারত আবার পিছনেই একটা মুজিব বাহিনী বলে একটা বাহিনী গঠন করেছিল। এটার উদ্দেশ্যই ছিল এই মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা ফাটল ধরানো। এবং এইখানে আমি বলবো জনাব আব্দুর রাজ্জাক সাহেব ছিলেন আওয়ামী লীগের লিডার। আমি একজন খুব মুক্তিযোদ্ধাদের এই মুজিব বাহিনীর খুব কাছে থেকে একজন আমার একজন সহকর্মী, আমাদের সিনিয়র, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, প্লাস মুজিব বাহিনীর রাজ্জাক সাহেবের উনি পিএস ছিলেন। উনি একজন বললেন যে এই মুজিব বাহিনীকে যেভাবে তৈরি করা হচ্ছিল মুক্তিযোদ্ধাদেরকে ভাগ করার জন্য, এই রাজ্জাক সাহেবই একমাত্র উনি এই ভাগটা উনি হতে দেন নাই। উনি বলেছেন যে আমরা এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের যদি আমাদের এই যারা যুদ্ধ করছে দেশের ভিতর তাদের সাথে যদি আমাদের কোনো ঝামেলা বাঁধে তাহলে কিন্তু পুরো মুক্তিযুদ্ধের উদ্দেশ্যটাই সফল হবে না। তো উনার কারণেই কিন্তু ওই মুজিব বাহিনী ঠিক ওই সময়ে মুক্তিযুদ্ধকে ভাগ করতে পারেনি। এবং এর ছাড়াও আরেকজন যে যার রাজনৈতিক প্রজ্ঞার কারণে এটা হয়েছে সেটা হলো জনাব তাজউদ্দিন সাহেব। উনিও কিন্তু একটা ব্যালেন্সিং ফ্যাক্টর ছিলেন। ওনার ডেডিকেশনটা এরকম ছিল যে উনি ওনার অফিস থেকে, ওনার বাসা ছিল একটা ব্লক দূরে, ওই বাসায় উনি 9 মাসে উনি যান নাই। বিকজ উনি বলেছেন যে আমার মুক্তিযোদ্ধারা যখন দেশের ভিতরে এত কষ্ট করে যুদ্ধ করছে সেখানে আমি এখান থেকে আমার বাসায় যাওয়ার কোনো অধিকার রাখে না, কারণ তারা তাদের পরিবারের কাছে যেতে পারছে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের ছিল এইটা ডেডিকেশন, কিন্তু ভারত কিন্তু প্রথম থেকেই কিন্তু মুক্তিযোদ্ধাকে ভাগ করার চেষ্টা করছে। আচ্ছা, এরপরে কি হলো দেখেন আপনি, যে তারা 73-তে এসে কি করলো, ঠিকই ওই মুজিব বাহিনীকে কিন্তু রক্ষী বাহিনীতে পরিণত করলো এবং রক্ষী বাহিনীকে ইকুইপ করা হলো উইথ বেটার ইকুইপমেন্ট এবং আরেকটা দেশের আরেকটা সেনাবাহিনীর সাথে
তাদেরকে একটা প্যারালাল অর্গানাইজেশন হিসেবে দাঁড় করানো হলো। এই যে তাদের ভিতরে যে যে ভুল বোঝাবুঝি তৈরি হলো, সেখান থেকেই কিন্তু সেনাবাহিনীর ভিতরে সেই কমোশনটা, কারণ আমি এটা শুনেছি সেনাবাহিনীর তখন কাপড় ছিল না, রেশন ছিল না ঠিক মতো, অস্ত্রগুলো আবার ছিল না। অন দি আদার হ্যান্ড জিআরবিকে কিন্তু সবকিছু ইকুইপ করা হচ্ছিল। তো অর্থাৎ যে সেনাবাহিনীর একটা প্রতিস্থাপক, যেটা শেখ মুজিবের ঠিক মানে অনুগত বাহিনী হিসেবে থাকবে, তার মানে শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হলেও তিনি কিন্তু দেশের বাকি আর কোনো এই ডিসিপ্লিন ফোর্সের উপরে ওনার আস্থা রাখতে পারেন নাই। উনি ওই রক্ষী বাহিনীর উপর আস্থা রাখতে চেয়েছিলেন, এবং এই রক্ষী বাহিনীকে কিন্তু প্রাইমারিলি ব্যবহার করা হয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে মানে একেবারে শেষ করে দেওয়ার জন্য। এখন আসেন আপনি এরপরে থেকে কি হলো, সেনাবাহিনী কিন্তু এমনভাবে তৈরি হলো যে ভারত দেখলো যে এই সেনাবাহিনী হলো একমাত্র তাদের পথে বিরাট কাঁটা, কারণ তারা এই বাংলাদেশি বিরোধী যে কোনো কর্মকাণ্ডকে কিন্তু তারা প্রতিহত করছে। আপনি দেখেন 90-এর আন্দোলনের সময় বাংলাদেশে কিন্তু সেনাবাহিনী ঠিক রাইট টাইমে কিন্তু তারা জনগণের পক্ষে দাঁড়িয়েছে, অর্থাৎ কোনো ডিস্ট্রাকটিভ কিছু করতে দেয় না। এবারও কিন্তু সে একই কথা। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে নতুন জুলাই যোদ্ধারা, এরা কিন্তু একটা নতুন ফোর্স তৈরি হচ্ছিল বাংলাদেশে, যাদেরকে বাকি কিন্তু সমস্ত রাজনৈতিক দলকে কিন্তু ভারত কিন্তু বসে এনে ফেলেছে। তাদের ভিতরে তারা কাউকে তারা কালচারালি ডোমিনেট করেছে, কাউকে তারা আইডিওলজিক্যালি ডোমিনেট করেছে, কাউকে তারা অন্য কিছু দিয়ে ডোমিনেট করেছে। যেমন জাতীয় পার্টিকে তারা একটা টিমিড একটা গ্রুপ বানিয়ে ফেলেছে। শুধু দুইটা ব্যক্তিত্ব আমি বলবো তাদেরকে তারা বসে আনতে পারে না, একটা হলো জিয়াউর রহমান আর একটা হচ্ছে খালেদা জিয়া। এই দুইজন ব্যক্তিত্বকে কিন্তু তারা বসে আনতে পারে নাই, যার ফলে জিয়াউর রহমান ছিল তাদের ব্যক্তিগত টার্গেট, ঠিক একইভাবে খালেদা জিয়া তাদের ব্যক্তিগত টার্গেট। আর এর পরের যে বড় টার্গেটটা তৈরি হচ্ছিল সেটা হলো এই জুলাই যোদ্ধারা। তারা কিন্তু এই 16 বছরে ভারতের যে ভূমিকা দেশের জন্য কত ক্ষতিকর ছিল, দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করে ফেলেছিল, এটা কিন্তু এই ইয়াং জেনারেশন, যেটা জেন জি বলে যেটা আমরা, এটা কিন্তু সবাই বুঝে গেছে। এবং দেখেন আপনি সবার ভিতরে কিন্তু এই স্পিরিটটা কমন। এখন ভারতের মাথা ব্যথা ছিল 5 আগস্টের পরে এই স্পিরিটটাকে কিভাবে ভেঙে ফেলা যায়। এবং ভারতে যখন ছোট ছোট দল হয়ে গেল, এই এনসিপি, এই জুলাই মঞ্চ, তো তারপরে হচ্ছে আপনার আপ বাংলাদেশ, তারপরে হচ্ছে আপনার এই ইনকিলাব মঞ্চ, এই যে একটা পুরো ফোর্সটা, এটা কিন্তু সব বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল। এবং এই যে ভাগ করতে পেরে কিন্তু তারা বিরাট খুশি। এখন দেখেন আপনি কি দাঁড়িয়েছে, যে বাংলাদেশের কিন্তু যারা সবাই এই আগস্ট বিপ্লবের পক্ষে ছিল, তারা কেউ কিন্তু এক জায়গায় নাই। শুধুমাত্র ভোট এবং ক্ষমতা কেন্দ্রিক তাদের এই এখন প্রতিযোগিতাটা এখন একটা বিরাট একটা বিভাজনের সৃষ্টি করেছে। তবে আমি মনে করি যে হাদি ইন্ডিভিজুয়ালি ইজ এ লস, এটা একটা মুভমেন্টের লস, কিন্তু একই সাথে এটা কিন্তু জুলাই যোদ্ধাদেরকে আবার একত্রিত করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এই কথাটা আমরা প্রথম থেকেই বলছিলাম যে জুলাই যোদ্ধাদের এটা বুঝতে হবে যে এই যে 5ই আগস্টের বিজয়, এটা একটা খুব ক্ষণিকের বিজয়। আসল বিজয় হলো যখন পুরো জুলাই যোদ্ধাদের ভারতীয় আধিপত্যবাদের বিরোধী যে শক্তিটা, এই শক্তিটা যখন নিজের পায়ে দাঁড়িয়ে তাদের রাজনীতিটা শুরু করতে পারবে, দ্যাট উইল বি দ্য রাইট বিগিনিং। কিন্তু এই হাদির হত্যার মাধ্যমে এই সিগন্যালটা দিল যে আমরা কিন্তু তোমাদেরকে টিকে থাকতে দিব না। ঠিক একইভাবে আমি বলবো জুলাই যোদ্ধাদের উচিত এখন একটা প্রমিস করা, তারা আবার ইউনিফাই হওয়া আন্ডার ওয়ান অ্যাম্ব্রেলা, দ্যাট উই আর নট গোয়িং টু গিভ আপ।